ঠিক মার্চ মাসের 25 তারিখে 1 মাস সময় মতো আছে, সেখানে ভারতের মুখোমুখি হবে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে। সেই ম্যাচের জন্য হাভিয়ের কাবরেরা 38 সদস্যের দল ঘোষণা করে রেখেছিলেন, যেটা তিনি এই মাসখানেক সময় বাকি থাকতেই ছেটে এনেছেন 30 জনের সদস্যে। যে 8 জন ফুটবলার বাদ পড়েছেন তাদের ভেতরে আছেন আনিসুর রহমান জিকো, আছেন হাসান মুরাদ, রাব্বি হোসেন রাহুল, ইয়াসিন খান, রফিকুল ইসলাম, সাকিব আল হাসান, মেহেদি হাসান, জাহিদ হাসান। এই 30 জনের মধ্যে যে 38 জনের মধ্যে যে 8 জন বাদ পড়লেন তার মধ্যে একদম শুরুর নামটাই একটু চমক জাগাতে পারে, আনিসুর রহমান জিকো। কিন্তু যদি হাভিয়ার কাবরের পুরো টেনুয়ারটা আমরা খেয়াল করি, সেই টেনুয়ারের মধ্যে আনিসুর রহমান জিকোকে মোটামুটি এমনভাবেই তাকে ওই বার্তাটা দেওয়া হয়েছে যে যতদিন হাভিয়ার কাবরেরা আছেন ততদিন হয়তো জিকোর জায়গাটা হয়তো ডেফিনেটলি বেঞ্চে অন্তত হতো, কিন্তু সেটা মনে হয় এখন তিনি পরিষ্কার একটা বার্তা দিয়ে দিন সেই বেঞ্চে। এটা হয়তো এখন কাবরেরা চাইতে পারেন যে আমি গোলকিপার নিয়ে দলে এত বেশি কম্পিটিশন চাই না আমার। তিনি তো এর আগেও প্রেস কনফারেন্সে বলেছেন যে আমার 1 নম্বর গোলকিপার মিতুল, 2 নম্বর শ্রাবণ, 3 নম্বর জিকোকে তিনি রেখেছেন। এখন যা অবস্থা তাতে 3 নম্বরও তিনি তাকে রাখছেন না। তিনি হয়তো দলের ভেতরে ওই কম্পিটিশন চাই না। অনেক সময় আমরা এরকমটা দেখি যে গোলকিপার যদি খুব কাছাকাছি মানের দুজন থাকেন এবং তাদের ভেতরের কম্পিটিশনটা যদি কোচ পছন্দ না করেন, অনেক সময় একজন গোলকিপারকে বসিয়ে রাখা হয়। এটা এরকম ভুরি ভুরি রেকর্ড আসলে ফুটবলে আমরা দেখাইতে পারবো। আর এই বাদ দিয়ে আমার কাছে মনে হয় যে মেহেদি এবং ইয়াসিন এই দুজনের না থাকাটা নিয়ে আলোচনা করার মতো জায়গা। যে স্কোয়াড দাঁড়ালো বাংলাদেশের, তাতে গোলকিপিং পজিশন থেকে 2 জন বাদ পড়েছেন, একজন আনিসুর রহমান, একজন সাকিব আল হাসান। আর ডিফেন্সের যে লিস্টে আছে সেই লিস্ট থেকে যারা বাদ পড়েছেন তাদের কথাই আমরা একটু বলতে চাই, হাসান মুরাদ এবং ইয়াসিন খান। হাসান মুরাদ যেভাবে খেলছিলেন, এরপরে আবাহনীতে তিনি ভালো করছিলেন। মেহেদি হাসান মোহামেডানে খেলছিলেন, তিনি ভালো করছিলেন, তার ক্লাব 1 নম্বরে আছে পয়েন্ট টেবিলের। ইয়াসিন খান এবং হাসান মুরাদ এই দুজনের একটা বড় কৃতিত্ব আছে মিতুল মারমার যতগুলো ক্লিন শিট তার পেছনে। তো সেই হিসাব থেকে ইয়াসিন খানের আবার ইন্ডিয়ার এগেনস্টে একটা ভালো পারফরমেন্সও আছে 19-এ, যদিও অতীত রেকর্ড এসব খুব একটা কাজে দেয় না। কিন্তু ডিফেন্সে বোধহয় এই 2-1টা জায়গায় একটু কারো খটকা থেকে যাওয়ার সুযোগ তো আছেই। তবে সব মিলিয়ে এর পরবর্তী যে স্কোয়াডটা রয়েছে মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইনে, সেগুলো মিলে মোটামুটি আই থিঙ্ক বড় কোনো নাম আসলে বাদ পড়েনি খুব একটা। যা মোটামুটি নির্ধারিত ছিল, মনে হচ্ছিল যে তারাই থাকবেন, তারাই জায়গা পেয়েছেন। কাজেম শাহ, পাপন সিং, কাজেম শাহর কথা আলাদা করেই বলতেই হয়, পুলিশ এফসির হয়ে এই মৌসুমে লোকাল ঘরোয়া লিগে ভালো পারফর্ম করে যাচ্ছেন। সোহেল রানা দুজনই ডাক পেয়েছেন, চন্দন রায়ও আছেন, মুজিবুর রহমান জনিও আছেন। খুব একটা পার্থক্য নেই আসলে। তবে যারা বাদ পড়ছেন এদের ভেতরে, সেখানে আপনি রাব্বি রাহুলের নামটা নেবেন আলাদা করে। রাব্বি রাহুল এইবার লিগে খুব একটা খেলার সুযোগ পান নাই, এটা তার ইনজুরি একটা অন্যতম কারণ। তাকে ধরা হচ্ছিল যে তিনি বেশ ভালো করবেন, কিন্তু এই সিজনটা একদমই ইনজুরি তার পিছু ছাড়ছে না, বেশ কবারই তাকে ধাক্কা খেতে হয়েছে। এরপরে যদি আপনি আসেন, রফিকুল ইসলামকে নিয়ে বোধহয় গেম টাইম খুব একটা পান নাই, খুব একটা অবাক কেউ হবেন না। দল যখন ছাড়তে হতো তখন এই নামগুলো আসলে ছেটে ফেলা হবে, এইটা মোটামুটি অনুমিত ছিল। কিন্তু ইয়াসিন, মেহেদি, স্পেশালি মেহেদির ব্যাপারটা, মেহেদি বেশ কবছর ধরে আমার মনে হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য সবচেয়ে কনসিস্টেন্ট পারফরমেন্সদের ভেতরে একজন। তো সেই হিসাব থেকে ইয়াসিন খান হয়তো তার সেরাটা সময় ফেলে এসছেন, এই কারণে হয়তো তাকে ডাকা হয় না। এটা আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এটার লজিকটা আমি মিলিয়ে নিতে পারি, যে বুঝতে পারি যে কেন হইতে পারে। কিন্তু মেহেদিরটা আমার আসলে ঠিক পর্যন্ত মাথায় ধরে না। এটার একমাত্র যে পয়েন্টে এসে আমি আসলে থামি সেটা হচ্ছে হয়তো কোচ তাকে পার্সোনালি পছন্দ নাও করে থাকতে পারেন, বা তার প্লেইং স্টাইলের সঙ্গে যায় না। এটা তো কারো কিছু বলে না, এটা একদমই কোচের সিদ্ধান্ত। এবং ফরওয়ার্ড লাইনও যে লাইন আপটা দেখছি মোটামুটি আই থিঙ্ক অনুমিতই ছিল। ফাহমিদুলের নামটা এখনো আছে এবং হোপফুলি আমরা এক্সপেক্ট করতে পারি যে পরবর্তীতে আমরা এক্সপেক্ট করতেই পারি। এবং 30 জনের স্কোয়াড থেকে হয়তো ভারত যাওয়ার আগে সেটা আরো একটু ছেটে নেওয়া হতে পারে, কারণ আমাদের মনে রাখতে হবে যে এই 30 জনের স্কোয়াডটা কেন তিনি ডেকেছেন। এটা নিয়ে সৌদি আরবে যাওয়া হবে, তার ভেতরে আপনি পাবেন মূলত 28 জনকে। আপনি হামজাকে পাবেন না, আপনি ফাহমিদুলকে পাচ্ছেন না। আপনি যখন ট্রেনিং সেশনে নামছেন তখন দুটো দল সাবটা মিলিয়ে খেলতে গেল আপনার 28 জন ফুটবলারের মতো লাগে। হামজা চৌধুরী বাংলাদেশে আসবেন মার্চ মাসে এবং দলের সঙ্গে যোগ দিয়ে এরপরে ভারতে যাবেন, এখনো পর্যন্ত যা অবস্থা সেই ভিত্তিতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.